নমস্কার, আমাদের আলোচনার ১১ নম্বর পর্যায়ে এসে আমরা হাজির হয়েছি। অর্থাৎ ধারাবাহিকভাবে বাচ্চাদের প্রত্যেক মাসে যে বৃদ্ধি বিকাশগুলো হয়, ডেভেলপমেন্টগুলো হয়, যেগুলোকে আমরা মাইলস্টোন বলে থাকি, যে যে মাসে একটি বাচ্চার যা যা বৃদ্ধি বিকাশ হওয়া উচিত, সেই যে মাইলস্টোনগুলো আলোচনা করি। আজকে আমরা ১১ মাসের একটি বাচ্চার বৃদ্ধি বিকাশ বা গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টাল মাইলস্টোন এগুলো নিয়ে আলোচনা করব। এর সাথে বিশেষ কিছু তথ্য থাকবে যেগুলো একটি ১১ মাসের বাচ্চার বৃদ্ধি বিকাশকে আরও উৎসাহিত করার জন্য বাবা মায়েদের করা উচিত, এবং তার সাথে যেরকম সতর্কতা বার্তাগুলো আলোচনা করি সেগুলোও থাকবে। তবে আলোচনার সুবিধের জন্য আমরা কি করেছি যে ১০ মাসের সাপেক্ষে আলোচনা করব, তাহলে আমাদের বুঝতে সুবিধে হবে। আসলে ১০ মাস পেরোনোর পর একটা বাচ্চার মধ্যে বৃদ্ধি বিকাশটা এত র্যাপিডলি হতে থাকে, এত তাড়াতাড়ি হতে থাকে যে আমাদের বুঝতে অসুবিধা হতে পারে। সেই জন্য আমরা ১০ মাসের কম্পেয়ার করে ১১ মাসে কী কী চেঞ্জ বা বৃদ্ধি বিকাশ দেখা যায় সেগুলো আলোচনা করব। এবারে আমাদের আলোচনার প্রথম পর্যায়ে এসে আমরা যেরকমভাবে এই ডেভেলপমেন্টাল মাইলস্টোনগুলোকে আলোচনা করি, তাতে প্রধানত ৫টা দিক থেকে একটা বাচ্চার বৃদ্ধি বিকাশকে দেখা হয় বা কম্পেয়ার করে দেখা হয় বা মাইলস্টোনগুলোকে আলোচনা করা হয়। সেদিক থেকে দেখতে গেলে প্রথমে গ্রস মোটর আসে, তারপরে ফাইন মোটর, তারপরে ভাষাগত বা ল্যাঙ্গুয়েজ, তারপরে সোশ্যাল অ্যান্ড ইমোশনাল, এবং তারপরে লাস্টে কগনিটিভ। আরেকটু ভেঙে যদি বলি, গ্রস মোটর মানে হচ্ছে শরীরের বড় বড় যে মাসেলগুলো আছে, যেমন বুক, পেট, পিঠ, হাত, পা। ফাইন মোটর স্কিল যদি দেখা যায় তাহলে সেটা হচ্ছে হাত, মানে শরীরের ছোট ছোট আঙুলগুলো। ভাষাগত বা ল্যাঙ্গুয়েজ, আর সোশিও বা ইমোশনাল ডেভেলপমেন্ট হচ্ছে আবেগের যে বৃদ্ধি বিকাশ বা ম্যাচুরিটিটা দেখা যায় সেই মাইলস্টোনগুলো। আর কগনিটিভ হলো জ্ঞানগত আলোচনা বা জ্ঞানগত মাইলস্টোন, বা যেগুলো সে বুঝতে পারছে, যে জ্ঞান সে আহরণ করতে পারছে, সেই ব্যাপারে আলোচনা। তো যেরকমটা বললাম, ১০ মাসের সাপেক্ষে যদি আমরা এই কম্প্যারিজনগুলো করি তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবো। প্রথমেই গ্রস মোটর, অর্থাৎ শরীরের বড় বড় যে মাসেলগুলো ব্যবহার করে যে মাইলস্টোনটা দেখা যায় ১০ মাসে, যেখানে দেখা যায় একটা বাচ্চা বসতে পারে বা বসে খাওয়া দাওয়া করতে পারে, বা হামাগুড়িটা বেশ ভালোভাবে দেয় আর দাঁড়ানোর চেষ্টা করে। ১১ মাসে এসেই দেখা যায় একটা বাচ্চা সাবলীলভাবে দাঁড়াতে পারছে, বসতে পারছে, বসা থেকে দাঁড়াতে পারছে, এবং বেশ কিছু বাচ্চা সাবলীলভাবে বেশ খানিকটা হাঁটতেও পারে। এবার যদি ফাইন মোটর স্কিল বা শরীরের ছোট ছোট মাসেলগুলো ব্যবহার করে যে বৃদ্ধি বিকাশটা হয় বা যে মাইলস্টোনটা হয় সেটা যদি দেখা যায়, তাহলে ১০ মাসে একটি বাচ্চার পিনসার গ্রাস ব্যবহার করে বিভিন্ন জিনিসপত্র তোলার মতন একটা প্রবণতা দেখা যেত। ১১ মাসে এসেই এই বাচ্চাটি খুব সাবলীলভাবে বিভিন্ন জিনিসপত্র বা খাবার দাবার তুলে মুখে দিতে পারে, আর বিভিন্ন বইয়ের পাতা, বিশেষ করে যদি বইয়ের পাতাটা একটু মোটা হয়ে থাকে, যেমন বোর্ড বুকের কথা বলেছি, সেগুলো নিজে নিজে উল্টাতে পারে, বা বিভিন্ন খেলনা ধরে উল্টে পাল্টে দেখতে পারে। ভাষাগত বা ল্যাঙ্গুয়েজের ডেভেলপমেন্ট যদি দেখা যায়, তাহলে ১০ মাসে দেখা যেত বিভিন্ন রকম শব্দ যেটা দুবার দুবার করে উচ্চারণ করছে, মা, মা, বাবা, সেটাই ১১ মাসে এসে ওই শব্দগুলো ছাড়াও আরও বেশ কিছু অর্থপূর্ণ শব্দ উচ্চারণ করতে পারছে। তবে এমন নয় যে বাক্যাংশ বা শব্দাংশ এরকম করছে, আরও বেশ কতগুলো, মানে ওর ভোকাবুলারিটা আরও অল্প একটুখানি বেড়েছে দেখা যায়। বিভিন্ন জিনিসপত্র সম্বোধন করে দেখাতে পারে বা প্রকাশ করতে পারে, সেইভাবে বোঝানোর চেষ্টা করে। আর ছোট ছোট যে নির্দেশ বা ইনস্ট্রাকশন যদি বাবা মা বা বাড়ির ক্লোজ কেয়ার গিভাররা দেয়, সেটাকেও বুঝতে পারে। সামাজিক বা আবেগের দিক থেকে, অর্থাৎ সোশ্যাল এবং ইমোশনাল মাইলস্টোন যদি দেখা যায়, সেখানে ১০ মাসে এসে সেপারেশন অ্যাংজাইটি এই ব্যাপারটা কিন্তু তুঙ্গে থাকে। সেপারেশন অ্যাংজাইটি নিয়ে আমরা এর আগেও আলোচনা করেছি, যারা দেখেননি তারা ভিডিওগুলো দেখতে পারেন। সেপারেশন অ্যাংজাইটি কী, তার সমাধান কী, আমরা কিভাবে সেটাকে ম্যানেজ করতে পারি এই সম্পর্কে আলোচনা করেছি। তো ১০ মাসেই সেপারেশন অ্যাংজাইটিটা সাংঘাতিকভাবে দেখা যায়। ১১ মাসে এসে ওই সেপারেশন অ্যাংজাইটিটা এক্সিস্ট করে বা থাকে, দেখা যায়। মা না থাকলে কাঁদে, অচেনা মানুষ দেখলে একটু অস্বস্তি ফিল করে বা একটু সংকোচ বোধ করে।
এছাড়াও যেহেতু ভাষাগত বা ল্যাঙ্গুয়েজের ডেভেলপমেন্ট হয়েছে, সেই জন্য আরও বেশ কিছু শব্দ যেরকমভাবে সে বলতে পারে, সেই জন্য তার আবেগটা প্রকাশ করতে গিয়ে বিশেষ কিছু শব্দ বা শব্দাংশ বা সেরকম কিছু আওয়াজ বা সেরকম কিছু শব্দ ব্যবহার করে দেখাতে পারে। এমনকি নিজের আবেগটাকে আরও ভালোভাবে প্রকাশ করার মতন ম্যাচুরিটি এই 11 মাসে এসে খেয়াল করা যায়। 10 মাসে যেখানে একটি বাচ্চার মধ্যে কগনিটিভ ডেভেলপমেন্ট বা জ্ঞানগত বিকাশের দিক থেকে দেখা যায় বিভিন্ন জিনিসপত্র বা যেগুলো ভালো লাগে সেই জিনিসগুলোকে খোঁজার মতন একটা প্রবণতা দেখা যায়। আসলে এটার প্রধান কারণ হলো অবজেক্ট পারফরমেন্স। যে ব্যাপারটা আমরা সেপারেশন অ্যাংজাইটির পিছনে আলোচনা করেছি, সেই জিনিসটা যেহেতু তার মধ্যে ধারণাটা তৈরি হয়ে যায়, সেজন্য নিজের ভালো লাগা জিনিসগুলোকে খুঁজে বার করার একটা প্রবণতা দেখা যায়। সেখানেই 11 মাসে গিয়ে ওই রকম যে জিনিসগুলো হারিয়ে গেছে বা কোথাও একটা রাখা আছে, সেটা খোঁজার মতন বা খুঁজে বার করার মতন একটা প্রবণতা দেখা যায়। তাছাড়াও বিভিন্ন জিনিসের কজ এফেক্ট দেখার প্রবণতা বেড়ে যায়। বিভিন্ন জিনিস ঠোকে, বিভিন্ন জিনিস ফেলে দেয়, ফেলে দিয়ে তাকিয়ে থাকে, বা কোনো জিনিস পড়ে গেলে হঠাৎ করে সেই দিকে কি হলো বা কোনো আওয়াজ হলে সেদিকে কি হলো, কেন হলো, সেটা বোঝার জন্য বা দেখার জন্য ভালোভাবে ব্যাপারটাকে অবজার্ভ করে। এএপি বা আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্স এবং WHO মতে এই যে 11 বা 12 মাস বয়সী একটি বাচ্চা, তারা সারাদিনে প্রায় 3 ঘন্টা মতন অ্যাক্টিভ প্লেতে নিযুক্ত থাকে। এই অ্যাক্টিভ প্লেটাই ওর ব্রেন ডেভেলপমেন্টে সাহায্য করে। আবার অপোজিটেও দেখা যায়, ব্রেন যেহেতু ম্যাচিওর করতে থাকে, ডেভেলপ করতে থাকে, সেই জন্য বিভিন্ন খেলনা নিয়ে অ্যাক্টিভভাবে খেলতে থাকে বা খুব সক্রিয়ভাবে খেলতে থাকে। সেটাকে কিছু করার চেষ্টা করে, সেটা নিয়ে খেলে, উল্টে পাল্টে দেখে, ফেলে দেখে, এগুলোকে অ্যাক্টিভ প্লে বলা হয়। আর 2022 সালে পেডিয়াট্রিক একটি স্টাডিতে দেখা গেছে যে যে সমস্ত বাচ্চারা ক্লোজ কেয়ার গিভার লেড প্লে, মানে বাড়ির বাবা মা বা ক্লোজ কেয়ার গিভার যারা তার খেয়াল রাখে, তাদেরকে কাছে নিয়ে বা তাদের সাথে বসে খেলে, তারা অনেক বেশি কনফিডেন্ট হয় এবং অনেক বেশি বিভিন্ন জিনিস এক্সপ্লোর করার দিকে বা অন্বেষণ করার দিকে অনেক বেশি মন দেয়। এবারে বাবা মায়েদের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলে রাখি। 11 মাস বয়সে বাচ্চার বৃদ্ধি বিকাশটাকে বজায় রাখার জন্য আমাদেরকে কিছু করতে হয় বা কিছু খেয়াল রাখতে হয়, এবং কয়েকটা গুরুত্বপূর্ণ ব্যাপারও আছে যেটা বাবা মায়েদের মনে রাখা উচিত বা মাথায় রাখা উচিত। প্রথমত, বাচ্চাকে একটা সেফ এনভায়রনমেন্ট দিতে হয় যেখানে সে খেলতে পারবে, নিজের মতন করে ঘুরে বেড়াতে পারবে। তার জন্য একটা ওপেন জায়গাতে, ঘরের মধ্যেই একটা ওপেন জায়গাতে যদি ম্যাট বা এমন কিছু পেতে দেন যেটা স্কিট করবে না বা সরে যাবে না, বা যেটার উপরে পড়ে গেলে ওর অতটা আঘাতও লাগবে না। এমনকি যেখানে খেলতে দিচ্ছেন সেখানে এমন কোনো আসবাবপত্র বা জিনিসপত্র যাতে না থাকে যেটা থেকে কোনো একটা কর্নার বেরিয়ে আছে যেটা থেকে লেগে যেতে পারে। তো সেগুলোকে সরিয়ে আমরা একটা সেফ এনভায়রনমেন্ট বা খোলামেলা জায়গা, কিছুটা খোলামেলা জায়গা ঘরের মধ্যে দেব। দ্বিতীয় হচ্ছে, ছোট ছোট সিম্পল ইনস্ট্রাকশন দেব, যে সিম্পল ইনস্ট্রাকশনগুলো বুঝতে পারবে বা বোঝানোর জন্য আমরা বিভিন্ন রকম অঙ্গভঙ্গিমা করব। যেমন জল খাও, খাবার খাও, ওদিকে চলো, বল নাও, এইটা নাও, বা এদিকে এসো, ওটায় হাত দিও না। এরকম ছোট ছোট ইনস্ট্রাকশন আমরা দেব। আজকের এই ছোট ছোট ইনস্ট্রাকশনগুলো যদি আমরা ওদেরকে বা ওকে বুঝিয়ে দিতে পারি, পরবর্তীকালে আমরা বড় ইনস্ট্রাকশন ওদেরকে বোঝাতে পারবো বা ওদের বুঝতে সুবিধা হবে। 3 নম্বর জিনিস হলো, রুটিন মেনে যা কিছু করার সেটা চেষ্টা করব, যেমন খাওয়া, ঘুম, খেলা। বাচ্চা যখন রুটিন মেনে সব কিছু করবে বা রুটিনটাকে ফলো করবে, তখন সে আস্তে আস্তে বুঝতে পারবে কোন সময় খেলা যায়, কোন সময় খাওয়া যায়, আর কোন সময় ঘুমানো উচিত। তবেই গিয়ে পরবর্তীকালে ডিসিপ্লিন জিনিসটাকে আমরা আমাদের বাচ্চাদের লাইফস্টাইলে বা বাচ্চাদের জীবনে ইমপ্লিমেন্ট করতে পারবো। 4 নম্বর জিনিস হলো যে বাচ্চাকে স্ক্রিন টাইম দেব না। WHO মতে 2 বছর অবধি একটা বাচ্চাকে স্ক্রিন টাইম দেওয়া উচিত নয়, সেটা ক্ষতিকর, সেটা যে কোনো রূপেই হতে পারে। আর অবশেষ জিনিস হলো, একটা বাচ্চাকে আমরা ইন্ডিপেন্ডেন্টলি বা স্বাধীনভাবে কিছু করার সুযোগ দেব। স্বাধীনভাবে করা মানে স্বাধীনভাবে প্রধানত দুটো জিনিস, স্বাধীনভাবে খাওয়া এবং স্বাধীনভাবে খেলা বা একা একা খেলা। স্বাধীনভাবে খাওয়া মানে যে ক্ষেত্রে সেলফ ফিডিং বা নিজে নিজে খাওয়ার দিকে আমরা গুরুত্ব দেব। বাচ্চাকে ফিঙ্গার ফুডসগুলো আছে সেগুলো দেব, খেলনা নিয়ে একা একা খেলতে দেবো, সবসময় সব কিছুতে না বলবো না, কিছু জিনিস তাকে করতে দেবো। এই যে এনকারেজমেন্ট দেবো, স্বাধীনভাবে থাকা বা ইন্ডিপেন্ডেন্সে যে এনকারেজমেন্ট দেবো, সেটাই ওকে আরও ম্যাচিওর করতে হেল্প করবে। আর অবশেষে আরেকটা কথা বলে রাখি যে যেহেতু বাচ্চা বড় হচ্ছে, আমরা বিভিন্ন রকম খেলনা তাকে দেওয়ার বা কিনে দেওয়ার দিকে
একটা আমাদের ঝোঁক তৈরি হয়। ডেফিনেটলি বাচ্চাকে খেলনা কিনে দেবো, কিন্তু চেষ্টা করব প্রথমত প্লাস্টিক জাতীয় যে খেলনা সেগুলো দেব না, কারণ বাচ্চাদের বিভিন্ন জিনিস মুখে দেওয়ার একটা প্রবণতা থাকে। চেষ্টা করব কাপড়ের তৈরি যদি খেলনা বা নরম কোনো খেলনা দেওয়া যায় সেটা ভালো। নরম খেলনা বা সফট টয়েস দিলে এমন কোনো খেলনা দেব না যেখান থেকে রোঁয়া বা কিছু সুতো টাইপের বেরিয়ে থাকে, ওখানেও ধুলো জমে ডাস্ট অ্যালার্জি হওয়ার চান্স থাকে। আর অবশ্য করি স্ট্যাকিং খেলনা বা স্ট্যাকিং টয়েস যেগুলোতে একটার উপর আরেকটা রেখে খেলে সেরকম স্ট্যাকিং টয়েস দেবো। আর অবশ্য করি অটোমেটেড টয়, মানে যে খেলনাটা নিজে নিজে কিছু করে সেরকম কোনো খেলনা দেব না। সেটাতে কিন্তু আলটিমেটলি বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট বা কগনিটিভ ডেভেলপমেন্ট হয় না, সে অ্যাক্টিভ প্লে করতে পারে না। আমরা অনেক সময় ভাবি যে বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট হবে এরকম খেলনা দেব। ডেফিনেটলি এরকম কোনো খেলনা নেই যেটা খেলে আমার বাচ্চা আইনস্টাইন হয়ে যাবে, কিন্তু এমন কোনো খেলনাও দেব না যেটা নিয়ে সে খেলতে পারবে না, সেই খেলনাটা অটোমেটিক্যালি ভাবে কিছু করবে বা চলবে বা মুভ করবে এরকম নয়। যেটাকে নিয়ে ওকে খেলতে হবে সেরকম খেলনাই ওকে কিনে দেবো। সেই জন্য অটোমেটিক যে খেলনাগুলো সেগুলো আমরা কিনবো না। এবারে আমাদের ভিডিও শেষ পর্যায়ে এসে সতর্কতা বা রেড ফ্ল্যাগসগুলো নিয়ে আলোচনা করি। এক্ষেত্রে প্রথমেই বলে রাখি, 11 মাস বয়সে যদি একটা বাচ্চা কোনো শব্দে সাড়া না দেয় বা নাম ধরে ডাকলেও সে যদি রেসপন্স না করে, অচেনা মানুষ বা অচেনা পরিস্থিতিতে তার মধ্যে যদি কোনো অভিব্যক্তি বা কোনো অনুভূতির প্রকাশ না দেখা যায়, সেটা কান্নাকাটি হতে পারে, সংকোচ হতে পারে, সেরকম যদি না দেখা যায়, যদি নিজের নাম ধরে বা তার নাম ধরে ডাকলে সে রেসপন্স না করে, চোখে চোখ রেখে না কথা বলে, কোনো খেলনা বা একা খেলনার প্রতি তার যদি কোনো ইন্টারেস্ট না থাকে বা আশপাশের জিনিসপত্রের প্রতি তার যদি কোনো আকর্ষণ কাজ না করে এবং নিজে নিজে বসতে না পারে বা হামাগুড়ি না দিতে পারে, তাহলে আমাদেরকে একবার ডাক্তারের সঙ্গে কথা বলতে হবে বা শিশুরোগ বিশেষজ্ঞের সঙ্গে আলোচনা করতে হবে। এটা ডেভেলপমেন্টাল ডিলে হতে পারে। উপযুক্ত সময় ব্যবস্থা নিলে সে কিন্তু আবার নিজের বৃদ্ধি বিকাশের যে পথ বা যে অ্যাকচুয়ালি ডেভেলপমেন্টাল ওয়েতে বা যে স্টেজে থাকা উচিত সেই স্টেজে চলে আসতে পারবে বা ফিরে আসতে পারবে। সেই জন্য দেরি না করে এই ব্যাপারগুলো দেখলে শিশুরোগ বিশেষজ্ঞ বা ডাক্তারের সঙ্গে আলোচনা করবেন। আশা করব আমাদের ভিডিওটা আপনার ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, তাহলে আমাদের নেক্সট আপডেটগুলো আপনাদের কাছে সময় সময় আসতে থাকবে। আর ভিডিওটা শেয়ার করে নতুন বাবা মায়েদের কাছে পৌঁছে দেবেন যাতে তাদেরও কাজে লাগতে পারে। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন।